বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আইটেনএসসি লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয়পত্র দিয়ে নেই। আমি মোহাম্মদ কামাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ at ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সেন্টেন্স নিয়ে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমি তোমাদের আজকে সেন্টেন্সের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পার্ট কি সেটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। তো এই ক্লাসটি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। তবে এই ক্লাসটি তোমরা ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আছো সবারই এটা প্রয়োজন হবে। তো যাই হোক, তো আমরা এই সেন্টেন্সটা পড়ার পরে আমরা কি শিখতে পারবো, সেটা লার্নিং আউটকামসটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা বাই দ্য এন্ড অফ দ্য লেসন, এই পার্টটির শেষে ছাত্রছাত্রীরা উইল বি এবল, সক্ষম হবে টু ডিফাইন সেন্টেন্স উইথ ক্যারেক্টারিস্টিক। এই যে বাক্যগুলো আজকে শেখাবো সেগুলোর বৈশিষ্ট্য অনুসারে তোমরা সেন্টেন্সকে বের করতে পারবে, অর্থাৎ তোমরা একটা বাক্য চিনতে পারবে। এরপরে বলা হয়েছে যে টু নো দ্য ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্সেস, অর্থাৎ আমি যে সেন্টেন্সগুলোতে আলোচনা করব সেগুলোর শ্রেণী বিভাগ সম্পর্কে তোমরা জানতে পারবে, যে আসলে সেন্টেন্সটা কত প্রকার এগুলো তোমরা জানতে পারবে। এরপরে টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার, তোমরা যে সেন্টেন্সটা দিব সেই সেন্টেন্সের গঠনগুলো জানতে পারবে। এখন কথা হচ্ছে, গঠনগুলো যদি আমরা জানতে পারি তবে আমাদের কী লাভ হবে সেটা আমরা সামনে দেখি। এরপর বলেছে আমরা চতুর্থ আমাদের লাভ কী হবে, আমরা কি করতে পারবো, মানে বিশেষ করে ছাত্রছাত্রীরা কী করতে পারবে, টু ইউজ সেন্টেন্সেস ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে কাজকর্ম আছে সেই কাজকর্মে আমরা এই সেন্টেন্সগুলো গঠন জেনে ব্যবহার করতে পারবো। তো প্রথমেই আমরা জানবো কাইন্ডস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্স কত প্রকার। আমি আজকে যে বিষয়টি তোমাদের আলোচনা করব তোমরা দেখতে পাবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর অফ 3 টাইপস, অর্থাৎ এর আগে আমি তোমাদের দেখিয়েছি আগের ক্লাসে যে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স ছিল 5 প্রকারের। আমি তোমাদেরকে একবার স্মরণ করাই দিই। সেই 5 প্রকারগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেই ক্লাসটির 3 প্রকারের। তো সেই 3 প্রকারের নাম কি কি আমরা জানার চেষ্টা করব এখন। এক নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স। এক নম্বর হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। আমরা যে 3টি নাম বলতে চেয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো তোমরা বানানগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা যে 3টা নাম দেখলাম, তার প্রথম নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, দ্বিতীয় নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং তৃতীয় নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সের বাংলা যদি বলতে চাই তোমাদেরকে, তাহলে বলবো যে সিম্পল শব্দের অর্থ হচ্ছে, সিম্পল সেন্টেন্স শব্দের অর্থ সরল বাক্য। সিম্পল সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে জটিল বাক্য। আর কম্পাউন্ড সেন্টেন্সের অর্থ হচ্ছে যৌগিক বাক্য। এখন আমরা আসলে এই বাংলায় যেটা বললাম সেটা তোমাদের কতটুকু বুঝে এসেছে আমি জানি না, কিন্তু আমি তোমাদের ইংরেজিতে যে আমার পরবর্তী স্লাইডগুলোতে যেগুলো দেখাবো আশা করি ইংরেজিতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। তো সিম্পল সেন্টেন্স, প্রথম কথা হচ্ছে সিম্পল সেন্টেন্স কী জিনিস সেটা আমরা জানবো। তো প্রথমে এই সিম্পল সেন্টেন্স যদি আমরা পারি তাহলে আমাদের এটা একটা চেনার উপায় লাগবে। তো চেনার উপায়টা কি, এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে মেক্স এ জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এটাও একটা সাধারণ বাক্য, মানে সাধারণ বক্তব্য প্রকাশ করা, অর্থাৎ বিবৃতির মতো একটা অবস্থা প্রকাশ করে।
এরপর কি বলেছে, বিগিংস উইথ দ্য ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। এরপর বলা হয়েছে এন্ডস উইথ এ পেরিডোরিক মার্ক। পেরিডোরিক মার্ক হচ্ছে মানে ফুল স্টপ, যেটা আমরা বাক্যের শেষে দিয়ে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্সে। ঠিক তেমনিভাবে সিম্পল সেন্টেন্সও তোমাদের সেই পেরিওডিক মার্ক দিতে হবে, অর্থাৎ পেরিওডিক মার্ক কি, ফুল স্টপ। ওকে, তো এখন আমাদের জানতে হবে এই সিম্পল সেন্টেন্স কাকে বলে। তো এখানে লেখা আছে এ সেন্টেন্স কনসিস্টিং অফ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড অনলি ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড আ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ বলা হয়েছে যে একটি বাক্যের ভিতরে যখন একটি সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেই বাক্যকে বলা হয় সিম্পল সেন্টেন্স। অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। তো তোমাদের সাবজেক্ট তো তোমরা মোটামুটি চিনো, যেহেতু ভার্বের আগে যে অংশটুকু আমরা পাই অথবা ভার্বকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট। আর ফাইনাইট ভার্বটা হচ্ছে যে সকল ভার্বের কাজগুলো হয়, যেমন আমরা নন ফাইনাইট ভার্ব যদি চিনে থাকি তাহলে আমরা ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করতে পারবো। তো নন ফাইনাইট ভার্বগুলো তোমাদের সাথে একটু আলোচনা করা দরকার। যদি নন ফাইনাইট ভার্বের সম্বন্ধে আলোচনা করি তাহলে অবশ্যই তোমরা এই ফাইনাইট ভার্বটা চিনতে পারবে। তো নন ফাইনাইট ভার্বটা হচ্ছে যে সকল ভার্বে জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ থাকে সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভটা আমরা চিনব এখন। যদিও আমি এখানে স্লাইডে তোমাদের ওই নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে আলোচনা করিনি, কারণ হচ্ছে আমরা যখন পার্টস অফ স্পিচ পড়াবো তখন ভার্বটা ডিটেলসে পড়াবো। তো তোমরা এখন নন ফাইনাইট ভার্বটা জাস্ট শুনে থাকো, তাহলে যদি শুনে থাকো শুধু, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। যখন আমরা কোনো বাক্যে ভার্বের সাথে আইন যুক্ত দেখব এবং সেটা যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে থাকে তাহলে তাকে আমরা জিরান্ট বলবো। যদি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা সেটাকে পার্টিসিপল বলবো। এবং যে সকল ভার্বের আগে টু থাকবে, যেমন টু গো, টু ডু এরকম থাকবে, সে সকল ভার্বকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। অর্থাৎ এই তিনটা ভার্ব বাদে, পার্টিসিপল, জিরান্ট বাদে আমরা যা পাবো সেগুলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তো তাহলে আমরা যে ভার্বটা পাবো অর্থাৎ ফাইনাইট ভার্ব যেটাকে ধরবো সেটা অবশ্যই পার্টিসিপল, জিরান্ট কিংবা ইনফিনিটিভ হতে পারবে না, তাহলে সেটা ফাইনাইট ভার্ব হয় না। তো আমরা জানতে পারলাম যে a sentence consisting of only one subject and only one finite verb is called simple sentence। অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ভার্ব যখন থাকে তখন সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তো তোমাদের এই কাকে বলে এটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে, তাহলে হয়তো তোমরা বাক্যগুলো বুঝতে পারবে। এরপর তাহলে আমরা একটু এক্সাম্পলস দেখি। যেমন এখানে লেখা আছে শফিক ইটস গ্রিন ফ্রুটস এভরিডে। শফিক প্রতিদিনই কি করে, কাঁচা ফলমূল খায়। এখন এখানে খেয়াল করো সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমরা শফিক, তো শফিক সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটাই মাত্র সাবজেক্ট এই বাক্যের ভিতরে, পুরো বাক্যের ভিতরে সাবজেক্ট কিন্তু একটাই দেখতে পাচ্ছ। এবং ওয়ান ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব হবে। দেখো এই ভার্বের আগে কিন্তু টু নাই এবং এই ভার্বের সাথে আইএনজিও নাই, যেটা পার্টিসিপল বা জিরান্টের কাজ করে। তো আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকলে সেই বাক্যটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আমরা আরেকটা উদাহরণ দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দে ক্যাচ ফিশ ইন দ্য পন্ড। তারা পুকুরে মাছ ধরে। এখন এখানে কিন্তু সাবজেক্ট একটাই এবং ভার্বও একটাই, অর্থাৎ এই ভার্বের সাথে কিন্তু আইএনজি নাই, অর্থাৎ জিরান বা পার্টিসিপলের কাজ করে নাই, এবং অথবা এই ভার্বের আগে কিন্তু টুও নাই। সরি, যেহেতু এই ভার্বের আগে টু নাই কিংবা ভার্বের সাথে আইএনজি কথাটা নাই, সেই ক্ষেত্রে আমরা বলবো এটা একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এই বাক্যটাও হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তো আমরা একটা সিম্পল সেন্টেন্সের গঠন দেখব এখন। তো
তো স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে অনলি ওয়ান সাবজেক্ট, একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা সেটাকে ধরে নেব কি সেটা একটা সিম্পল সেন্টেন্স এবং অবজেক্ট বা বাক্যাংশ থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে। এখন কমপ্লিমেন্ট তোমরা তো আশা করি বুঝো, যেমন কমপ্লিমেন্টটা কি, যখন সাবজেক্টের আরেকটা পরিচয় থাকে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এখানে একটু খেয়াল করো, এখানে যদি আমি বলি শফিক ইটস গ্রিন ফ্রুটস এভরিডে, শফিক প্রতিদিন তাজা অথবা কাঁচা ফলমূল খায়। এখন একটু খেয়াল করো, শফিক কি কখনো গ্রিন হবে, সবুজ হবে, বা কোনো ফল হবে? হবে না। সুতরাং এটা কমপ্লিমেন্ট না। কমপ্লিমেন্ট হচ্ছে আমি যদি বলি শফিক ইজ এ ডক্টর, আমি যদি বলতাম এরকম শফিক ইজ এ ডক্টর, এরকম যদি বলতাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডক্টর যাকে বললাম সেটা শফিক, শফিককে আবার ডক্টর বলা হলো। যখন সাবজেক্টের একটা পরিচয় অবজেক্টে গিয়ে পাবো সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সিম্পল সেন্টেন্সের যে গঠনটা এবং যে বাক্যগুলো দেখলে আশা করি তোমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছো। তারপরে তোমাদেরকে বলবো তোমরা এই গঠনগুলো এবং এই নিয়মগুলো ভালোভাবে মুখস্থ রাখবে, তাহলে তোমাদের এই সিম্পল সেন্টেন্স চিনতে অসুবিধা হবে না। তো আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্স শিখব। তো কমপ্লেক্স সেন্টেন্স শেখার আগে আমাদের জানতে হবে যে আসলে কমপ্লেক্স সেন্টেন্সে মানে চেনার উপায়টা কি। তো চেনার উপায়টা হচ্ছে প্রথমেই মেক্স এ জেনারেল স্টেটমেন্ট উইথ টু অর মোর ক্লোজেস। খেয়াল করো তোমরা, এখানে লেখা আছে মেক্স এ জেনারেল স্টেটমেন্ট, একটা সাধারণ বাক্য তৈরি করবে উইথ টু অর মোর ক্লোজেস, দুই অথবা তার বেশি ক্লোজ দিয়ে। এখন ক্লোজ জিনিসটা কি এটা তোমাদের আগে বুঝতে হবে। তো আমরা তোমাদেরকে ক্লোজ বলি। ক্লোজ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তো আমি ক্লোজগুলো তোমাদেরকে আগে শেখাই, তারপরে তোমাদেরকে আমি এই কমপ্লেক্স সেন্টেন্সে যাব। তো প্রথম কথা হচ্ছে যে ক্লোজ জিনিসটা কি। ক্লোজ হচ্ছে আসলে বাক্যাংশ, একটা বাক্যের একটা অংশ, যেটা ওই বাক্যের অংশটা, যেমন আমি যদি বলি আমি বাজারে গিয়ে বলার পরে আমি আর কিচ্ছু বললাম না, তাহলে কি বাক্যটা হবে আসলে? অথবা আমি যদি বলি যদি তুমি আমার কথা শোনো, এই যে যদি তুমি আমার কথা শোনো এই কথাটা বলার পরে আমি আর বলবো না, আমি যদি থেমে যাই, তাহলে কি বাক্য সম্পূর্ণ হবে? হবে না। এই জন্য ওই বাক্যটা হচ্ছে একটা বাক্যের অংশ। এই যে যেমন যদি তুমি আমার কথা শোনো আমি তোমাকে বলবো, এই যে আমি তোমাকে বলবো এইটা একটা বাক্যাংশ, অর্থাৎ একটা ক্লোজ। এখন এই ক্লোজ তিন প্রকার, আমরা বলেছি তিন প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। একটু খেয়াল করো, প্রিন্সিপাল ক্লোজ আমি যদিও এখানে লিখে দেইনি, তারপরেও তোমরা মুখে একটু শোনার চেষ্টা করো যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে স্বাধীন ক্লোজ, যে ক্লোজটা অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না, সে নিজেই অর্থ প্রকাশ করতে পারে। যেমন আমি যদি বলি এরকম, যদি ধরো বলি যে আমি ক্লাস দেখি, বা আমি যদি বলি আমি ক্লাসটা দেখব। এখন যে কথাটি বললাম আমি ক্লাসটা দেখব, আমরা কিন্তু সম্পূর্ণ অর্থ বুঝতে পেরেছি এবং এটা কারো উপরেই নির্ভর করে না যে আমি ক্লাসটা দেখব। এটার জন্য আমরা অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, আমাদের বাক্যর অর্থ সম্পূর্ণ হয়েছে। আমি যখন কাউকে বলবো আমি তোমার ক্লাসটা দেখব, তখন কিন্তু সে বুঝে যাবে এবং সে বুঝতে পারবে কথাগুলো ভালোভাবে। সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে, যেটা আমরা সিম্পল সেন্টেন্সে একটু আগে দেখালাম। সেটাকে তোমরা চাইলে এক একজন ওই সিম্পল সেন্টেন্সটাকে প্রিন্সিপাল ক্লোজ বলতে পারবে চাইলে, কারণ প্রিন্সিপাল ক্লোজ একটা বাক্য মানে একটা ক্লোজ দিয়ে একটা বাক্য হয়ে যায়। কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ সেটা একটা বাক্য দিয়ে হয় না। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করে। এই যে একটু আগে আমি বললাম যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে বলবো, এই যে যদি তুমি আমার কথা শোনো, এই যে এটা নির্ভর করতেছে কার উপর? ওই যে আমি বলবো তার উপরে। অর্থাৎ যদি তুমি আমার কথা শোনো আমি তোমাকে বলবো, এই আমি তোমাকে বলবোর উপর নির্ভর করে কি যদি কথাটা। অর্থাৎ আমি তোমাদেরকে সহজে আমার ভাষাতে বোঝাতে চাচ্ছি যে যদি কোনো বাক্যকে তোমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলতে চাও, অবশ্যই মনে রাখবে সেই ক্লোজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকতে হবে। এখন তোমাদের জানতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, আমি তোমাদেরকে সেটাই দেখাবো এখন।
তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিন্স, অ্যাজ, when, because, though, although, if, unless, after, before, till, until, in order that, so that, lest, what, how, where. এই যে আমি যেই বাক্য মানে যে শব্দগুলো বললাম তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, এই শব্দগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা যদি বলে থাকি কনজাংশনকে আবার তিন ভাগে ভাগ করছে, তো একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো যাই হোক, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যে সকল ক্লোজের সাথে যুক্ত হয় সেই সকল ক্লোজকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন আমি যদি বলি ইফ ইউ রিড মোর, তুমি যদি অধিক পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবে। অর্থাৎ আমি যখনই বললাম ইফ ইউ রিড মোর, তুমি যদি বেশি পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবে। এই যে ইফ যে বাক্যটার সাথে যুক্ত হয়েছে, ইফ ইউ রিড মোর, যদি মানে তুমি পড়ো, বেশি পড়ো, এই কথাটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর এর অপর দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লোজ। যাই হোক, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই ভালোভাবে এই যে যে কনজাংশনগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে। যদি তোমরা এগুলো মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই তোমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবে। কারণ মনে রাখবে এই কনজাংশনগুলো লেখাই আছে যে বিটুইন অর অ্যামং টু অর মোর ক্লোজেস, অর্থাৎ যখনই তোমরা এই কনজাংশনগুলো যুক্ত করবে তখনই মনে রাখবে ওই বাক্যটায় অবশ্যই দুইটা ক্লোজ হবে, একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এবং সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু আরও বেশিও হতে পারে, যে মোর ক্লোজেস অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজগুলো আরও বেশিও হতে পারে। অর্থাৎ তোমরা মনে রাখবে সিন্স অর্থ সময়ে অথবা কারণে, অ্যাজ অর্থ কারণে, ওয়েন অর্থ যখন, বিকজ অর্থ কারণ। আমি অর্থগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দো অর্থ যদিও, অল দো অর্থ যদিও। একটু মনে রাখবে তোমরা, আমরা যদিও তাড়াতাড়ি বলে যাচ্ছি, তো তোমাদের যেহেতু এটা একটা ভিডিও অনলাইন ক্লাস, তোমরা এই ভিডিওটি বারবার টেনে দেখতে পারবে। যদি কোনো শব্দ শুনতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা বারবার টেনে টেনে শুনবে, আশা করি তোমরা তখনই বুঝতে পারবে। ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, আফটার অর্থ পরে, বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, টিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ না পর্যন্ত, ইন অর্ডার দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট শব্দের অর্থ যাতে, লেস্ট অর্থ হচ্ছে নতুবা বা নইলে, হোয়াট শব্দের অর্থ আমরা এখানে ডবলএস কোশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে তিনটা, এগুলো কিন্তু আসলে ডবলএস কোশ্চেন হিসেবে কাজ করবে না, এগুলো কাজ করবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। আমি যদিও এখানে আরেকটা শব্দ দিতে পারতাম, সেটা দেইনি, ওয়াইল থাকলেও সেটাও হবে। যাই হোক, হোয়াট শব্দের অর্থ যেহেতু একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে, সেক্ষেত্রে হোয়াটের শব্দের অর্থ কি হবে না, এখানে হোয়াট শব্দের অর্থ হবে, হোয়াট শব্দের অর্থ যাহা। যেমন আই বট এ পেন, হোয়াট ওয়াজ রেড, আমি একটি কলম কিনলাম যা ছিল লাল। তো এখানে হোয়াট শব্দটা কাজ করবে হিসেবে রিলেটিভ প্রোনাউন হিসেবে। এরপর হাউ, এটাও একটা ডবলএস কোশ্চেন, কিন্তু এটা কাজ করবে রিলেটিভ প্রোনাউন হিসেবে। হাউ অর্থ এখানে আমরা জানি যে হাউ অর্থ কেমন, ওখানে হবে কি যেমন বা যেভাবে। হোয়ার অর্থ আমরা জানি কখন, কিন্তু যখনই রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে তখন তা যেখানে অর্থে ব্যবহার হবে। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটা চেনার উপায়গুলো দেখতেছি। তো এটা শেষেও ফুল স্টপ চিহ্ন থাকবে। তো আমরা কাকে বলে এটা শিখি। এখানে লেখা আছে এ সেন্টেন্স কন্টেইনিং ওয়ান প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লোজ ইজ কল্ড আ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ যে সকল বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে সেই সকল বাক্যকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ তোমাদেরকে একটু আগে বলেছি যে এই শব্দগুলো যে সকল ক্লোজের সাথে যুক্ত থাকে সেই সকল ক্লোজকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ আর প্রিন্সিপাল ক্লোজের সাথে এই সকল শব্দ যুক্ত থাকবে না। অর্থাৎ এই সকল শব্দ ছাড়া, অর্থাৎ একটি সাবজেক্ট একটি ভার্ব যেটার ভিতরে পাবো, অর্থাৎ সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ ধরে নেব, স্বাধীন ক্লোজ। এবং
এগুলো যে সকল ক্লোজের মধ্যে পাবো সেটা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। এখন যেটা সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ মিলে হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তো এখন আমরা এই গঠনটাকে এই কাকে বলেটাকে ভালোভাবে মনে রাখবো। তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পলস দিই। যেমন এখানে লেখা আছে when শফিক saw me, যখন শফিক আমাকে দেখলো, he called me, সে আমাকে ডাক দিল। একটু খেয়াল করো, এখানে একটি বাক্য আছে কিন্তু ক্লোজ আছে কি দুইটা। অর্থাৎ আমি যখন ছোটবেলায় পড়তাম আমি তখন এভাবে বুঝতাম না, আমি নিজে এভাবে ধরে নিলাম যে বাক্যে দুইটা বাক্য থাকে। আসলে দুইটা বাক্য তো থাকে না, বাক্যাংশ এগুলো। তো এটা হচ্ছে একটা ক্লোজ আর এটা হচ্ছে একটা ক্লোজ, অর্থাৎ দুইটি ক্লোজ মিলে হচ্ছে একটি বাক্য, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা একটু খেয়াল করো যে এই বাক্যে কিন্তু সাবজেক্ট আছে, এই ক্লোজে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, আবার এই ক্লোজেও একটা সাবজেক্ট একটা ভার্ব। এখন এই সাবজেক্টের আগে কিন্তু কোনো রকমের সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কোনো কনজাংশন নাই, কিন্তু দেখো এই সাবজেক্টের আগে কিন্তু একটা হোয়েন আছে, অর্থাৎ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন কি হোয়েন। তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ রাখবে, এগুলো মুখস্থ না থাকলে আসলে তোমরা ক্লাসগুলো বুঝতে পারবে না, আসলে ক্লোজগুলো চিনবে না, বাক্যগুলোও চিনবে না। তো যেহেতু এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, আমরা বলেছি যে সকল বাক্যে একটিমাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে, যেহেতু এই সাবজেক্টের আগে কোনো রকমের কনজাংশন নাই, সুতরাং একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, সুতরাং এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এবং যেহেতু এই সাবজেক্টের আগে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। একটি প্রিন্সিপাল ক্লোজ একটি সাবঅর্ডিনেট ক্লোজ মিলে দুইটা মিলে হয়েছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক তেমনিভাবে নিচে আরেকটা বাক্য দেখতে পাচ্ছ, লেখা আছে দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ মাইজার, সে হচ্ছে কি কৃপণ। তো খেয়াল করবে তোমরা, আশা করি এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে, এখানেও একটি সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে, কিন্তু এই সাবজেক্টের আগে কোনো রকমভাবে কোনো রকমের কোনো কনজাংশন নাই। এখানে যে কনজাংশনগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে বলছি যেগুলো মুখস্থ করতে হবে। এই যে কনজাংশনগুলো আছে, এই কনজাংশনগুলোর একটাও কিন্তু এই সাবজেক্টের পূর্বে নাই, কমা আছে। অর্থাৎ এই সাবজেক্টের পূর্বে দেখো একটা কনজাংশন আছে দো, অর্থাৎ আমরা বলবো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যেহেতু এটার সাথে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর যেহেতু এই সাবজেক্টের কোনো রকমের অতিরিক্ত অংশ নেই, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তো একটা প্রিন্সিপাল ক্লোজ ও একটা সাবঅর্ডিনেট ক্লোজ মিলে হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো তোমাদের আমি এখন এটার গঠন দেখাবো। দেখো গঠনটা লেখা আছে কি, একটা সাবঅর্ডিনেট ক্লোজ কমা একটা প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ দুইটা যদি ক্লোজ থাকে একটা অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ এবং আরেকটা কি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এবং সাবঅর্ডিনেট ক্লোজটা শেষেও থাকতে পারে, প্রিন্সিপাল ক্লোজটা শুরুতে থাকতে পারে, এটা সমস্যা না। দেখতে হবে সাবঅর্ডিনেট ক্লোজ আছে কিনা, তাহলে সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লোজ যদি থাকে তাহলে সেটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যদি প্রিন্সিপাল ক্লোজটা শুরুতে আসে আর সাবঅর্ডিনেট ক্লোজটা যদি পরে আসে, তাহলে কিন্তু এই কমার কাজটা থাকবে না। যেমন আমি যদি বলতাম এরকম হি ইজ মাইজার দো হি ইজ রিচ, এই দো কথাটা মাঝখানে আসার কারণে এই কমার কাজ থাকবে না। আবার আমি যদি বলি হি কল্ড মি, সে আমাকে ডাক দিল, ওয়েন শফিক saw me, যখন শফিক আমাকে দেখলো। এখন এখানেও কিন্তু এই কমাটা থাকবে না, এই ওয়েনটা যখন মাঝখানে চলে আসবে। আশা করি তোমরা এই কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছো, আর আশা করি এগুলো দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমরা এখন শিখব কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথম কথা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এটা যদি বলতে চাই, তাহলে আমরা আগে চেনার উপায়গুলো দেখি। এটাও এমন একটা যে সাধারণ বাক্য থাকবে যেখানে দুইটা বা দুইয়ের বেশি ক্লোজ থাকবে। একটু খেয়াল করো, এখানে লেখা আছে কিন্তু যে মেক জেনারেল স্টেটমেন্টেও সাধারণ একটা বাক্য থাকবে এবং দুইটা বা তার বেশি কি থাকবে ক্লোজ থাকবে, ঠিক আছে। এরপর লেখা আছে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে দেয়ার ক্যান বি ইউজড, এই যে কনজাংশনগুলো এখন এখানে দেখতে পাচ্ছ তোমরা, অ্যান্ড বাট অর, আইদার ড্যাশ ড্যাশ অর, নেইদার ড্যাশ ড্যাশ নর, নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, আদারওয়াইজ, অ্যাজ ওয়েল অ্যাজ। এখানে যে কনজাংশনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশনগুলোকে বলা হয় কি কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এখন বিশেষ করে এই তিনটা ভালোভাবে মনে রাখবে তোমরা,
অ্যান্ড বাট অর। আচ্ছা আমি এগুলোর অর্থগুলো একবার বলে দিই। অ্যান্ড অর্থ এবং, বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু, অর শব্দের অর্থ হচ্ছে অথবা, আইদার শব্দের অর্থ হচ্ছে আইদার ড্যাশ ড্যাশ অর শব্দের হচ্ছে এটাও ওটা। যেমন আমি যদি বলি সে কলাও খাবে রুটিও খাবে, তাইলে আমরা বলবো যে এটা মানে কলাও খাবে রুটিও খাবে, এই যে দুইটা শব্দই চায় সে, সেক্ষেত্রে সেটা হবে কি আইদার ড্যাশ ড্যাশ অর। আবার নেইদার ড্যাশ ড্যাশ নর অর্থ হচ্ছে এটাও না ওটাও না, আমি কলাও খাবো না রুটিও খাবো না। আমি যদি বলি আমি কলাও খাবো না রুটিও খাবো না, সেই ক্ষেত্রে সেই শব্দের শেষে মানে সেই শব্দের অর্থ হবে নেইদার ড্যাশ ড্যাশ নর। নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো শব্দ হচ্ছে শুধু এটাই না ওটাও। যেমন আমি যদি বলি আই লাভ নট অনলি মাই ফাদার বাট অলসো মাই মাদার, আমি শুধু আমার বাবাকেই ভালোবাসি না আমার মাকেও ভালোবাসি। আদারওয়াইজ শব্দের অর্থ হচ্ছে অন্যথায়, অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ হচ্ছে এবং। খেয়াল করো অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ হচ্ছে কি এবং। তো এখন আমরা দেখব তৃতীয় নম্বর চিহ্নের উপর হচ্ছে এই বাক্যের শেষেও ফুল স্টপ চিহ্ন থাকবে, পেরিডোইক মার্ক, অর্থাৎ একটা ফুল স্টপ চিহ্ন থাকবে। তো আমরা কাকে বলে এটা একটু শিখে নেই। এখানে লেখা আছে এ সেন্টেন্স হ্যাভিং মোর দ্যান প্রিন্সিপাল ক্লোজ কানেক্টেড বাই ওয়ান আর মোর কোঅর্ডিনেটিং কনজাংশন ইজ কল্ড আ কম্পাউন্ড সেন্টেন্স। একটু খেয়াল করো, এ সেন্টেন্স হ্যাভ মোর দ্য প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ অনেকগুলো প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এক বা একাধিক মানে একাধিক একটা তো থাকবে না, দুই বা দুইয়ের বেশি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, যুক্ত কানেক্টেড মানে যুক্ত, বাই ওয়ান আর মোর কোঅর্ডিনেটিং কনজাংশন একটা বা তার বেশি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তাকে বলা হয় কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। একটু খেয়াল করো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যে সেন্টেন্সে একটা বা তার মানে একের বেশি প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ দুই সাইডেই দুইটা পাশে যখন আমরা এই কনজাংশন দিয়ে যুক্ত থাকবে তখন আমরা বুঝে নেব সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এই কাকে বলে এটা ভালোভাবে মুখস্থ রাখো, তাহলে আশা করি ভালো আউটকাম দিতে পারবে তোমরা। এখন একটা এক্সাম্পল দেখাই। এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে আসিফ ওয়েন্ট হোম, আসিফ বাড়ি গিয়েছিল অ্যান্ড মেট উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে দেখা করেছিল। একটু খেয়াল করো, আচ্ছা এই আসিফ বাড়ি গেলেই কি তার বাবা মার সাথে দেখা করে নাকি অন্য কোনো কিছু হতে পারে? অর্থাৎ এই ক্লোজটা কিন্তু এটার উপর কোনোভাবেই নির্ভর করে না যে সে যদি বাড়ি যায় তাহলে যে তার বাবা মার সাথে দেখা করতে হবে এমন কোনো কথা নেই। আবার এখানে বলা হয়েছে মেট উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে দেখা করতে হলে যে শুধু বাড়িতেই আসতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ মিট করার জন্য কিন্তু অন্য কোনো জায়গাও থাকতে পারে। অর্থাৎ এই কম্পাউন্ড সেন্টেন্সটা একটু মাথায় রাখবে, দুইটা ক্লোজ যা থাকবে এই দুইটা ক্লোজেই কেউ কারোর উপরে নির্ভর করবে না। এখানে এই আসিফ ওয়েন্ট হোম এটা কারোর উপরে নির্ভর করে না, আবার হি মেট উইথ হিজ প্যারেন্টস এটাও কারোর উপরে নির্ভর করে না। এখন কথা হচ্ছে মাথায় রাখতে হবে এই যে দেখো অ্যান্ড, এই দুইটা ক্লোজের মাঝখানে কি আছে? অ্যান্ড কথাটি আছে। এই অ্যান্ড কথাটি থাকার কারণে আমরা এই পুরো বাক্যটাকে বলবো একটা কম্পাউন্ড সেন্টেন্স। একটু খেয়াল করো, এখানে কিন্তু ভার্ব আছে, সাবজেক্ট নাই। কেন সাবজেক্ট নাই? কারণ এই যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বলা হয়েছে যদি দ্বিতীয় সাবজেক্ট মিলে যায় একই রকম হয় তাহলে দ্বিতীয় সাবজেক্ট দেওয়া লাগে না, এবং ভার্বও মিলে গেলে কি ভার্বও দেওয়া লাগতো না। তো এখানে দেখতে পাচ্ছ যে মেট দেওয়া আছে, অর্থাৎ এই আসিফই হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করে, এই জন্য আমরা আর দেইনি। তো আশা করি তোমরা প্রথম বাক্যটা দেখিয়েছি যতটুকু বুঝতে পেরেছো যে অ্যান্ড বাট অর as well as neither dash dash nor either dash dash or not only dash dash but also otherwise এই সকল শব্দ যদি বাক্যে থাকে তাহলে সেই সকল বাক্যকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। দেখো এখানে দ্বিতীয় বাক্যটা তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। রাজীব ইজ রিচ, রাজীব হচ্ছে ধনী বাট মাইজার কিন্তু কৃপণ। খেয়াল করো বাট দিয়ে আরেকটি ক্লোজ হয়েছে, এটা কিন্তু একটা ক্লোজ, কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব নাই। কারণ হচ্ছে এই যে রাজীব এখানে এই মাইজার যে যাকে বলছে সেই রাজীব, এবং ভার্ব যেটা এখানেও একই ভার্ব, এই জন্য আমাদের সাবজেক্ট ভার্বটা আসে নাই। যদি ভার্বটা আলাদা হতো তাহলে আমরা এখানে আগের বাক্যের মতো ভার্ব দিয়ে দিতাম। তো আমাদের এতটুকু মাথায় রাখতে হবে যে এই বাক্যের ভিতরে আমাদের অ্যান্ড বাট অর থাকা মানে হচ্ছে এই বাক্যের ভিতরে এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বলা। অর্থাৎ তোমরা এই শব্দগুলো এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ভালোভাবে মুখস্থ করবে, তাহলে তোমরা অবশ্যই এই কম্পাউন্ড সেন্টেন্সকে চিনতে পারবে বাক্যের ভিতরে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এতক্ষণ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের চেনার উপায়, কাকে বলে এবং গঠন এবং দুইটা করে বা একটা করে উদাহরণ দেখালাম।
এই কারণেই দেখালাম যাতে তোমরা বাক্যগুলো চিনতে পারো। এখন আমি তোমাদেরকে আরেকটি স্লাইডে নিয়ে যাব যেখানে আমি 10টির মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এক্সারসাইজ দিয়েছি। এগুলো তোমরা প্রথমেই বের করার চেষ্টা করবে। তো আমরা তার আগে জেনে নেব এই কম্পাউন্ড সেন্টেন্সের গঠনটা কি। লেখা আছে যে প্রিন্সিপাল ক্লোজ আর একটা প্রিন্সিপাল ক্লোজ, মাঝখানে কি থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এই কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে এবং পরে আমরা যেই ক্লোজটি দেখব, মানে যে বাক্যটা দেখব সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন এই কোঅর্ডিনেটিং কনজাংশন মাঝখানে থাকবে এবং দুই পাশে যে বাক্য থাকবে, যেমন এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ মাঝখানে শুধুমাত্র কি হবে কনজাংশন যুক্ত হবে। সরি। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। আমরা অবশ্যই এখন এক্সাম্পলসে যাব। তো এই গঠনটা তোমরা ভালোভাবে মুখস্থ রেখো। এখন তোমাদের এক্সারসাইজগুলো দেওয়া হচ্ছে প্র্যাকটিসের জন্য। তো প্রথম আমরা যে বাক্যটি দিলাম সেটা হচ্ছে ইফ ইউ রিড মোর ইউ উইল গেট ব্রিলিয়ান্ট রেজাল্ট। খেয়াল করো, ইউ রিড মোর ইউ উইল গেট ব্রিলিয়ান্ট রেজাল্ট, অর্থাৎ খেয়াল করেছো তোমরা এই একটা ক্লোজ আর এই একটা ক্লোজ। আমি ক্লিয়ার করে দেখাচ্ছি, এক মিনিট। এই দেখো, এই একটা ক্লোজ কমার আগে এবং এই কমার পরে আরেকটা ক্লোজ, অর্থাৎ দুইটা ক্লোজ আছে। কিন্তু এখন এটা একটা সাবজেক্ট, এই হলো ভার্ব, অর্থাৎ এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এটা কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজ হলে, আর এটা কি ক্লোজ? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ। ইউ রিড, এই দেখো সাবজেক্টের আগে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ মিলে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। যারা কমপ্লেক্স সেন্টেন্স বলেছো তাদেরটা সঠিক হয়েছে। তো আমরা এর পরের বাক্যে যাচ্ছি। তো পরের বাক্য বলা হয়েছে ডু অর ডাই, করো নাইলে মরো। খেয়াল করেছো তোমরা এই দুইটা শব্দের মাঝখানে কি আছে? অর কথাটা আছে। আমরা তো মনে আছে কিনা জানি না তোমাদের, আমরা শেষে যেই বাক্যটি দেখালাম কম্পাউন্ড সেন্টেন্স, সেই কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু অর অ্যান্ড বাট অর মাঝখানে থাকার কথা বলেছে, অর্থাৎ অর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আর দুই পাশে যে দুইটা শব্দ দেখতে পাচ্ছ, ডু শব্দ দ্বারা বোঝাইছে একটা প্রিন্সিপাল ক্লোজ, ডাই দ্বারাও বোঝাইছে একটা প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ এই একটা প্রিন্সিপাল ক্লোজ যখন অ্যান্ড বাট অর দিয়ে যুক্ত হয়েছে, সুতরাং এই বাক্যটাকে আমরা বলবো কি কম্পাউন্ড সেন্টেন্স। এই বাক্যকে কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। এরপরের বাক্যটা একটু খেয়াল করো, একটু বুঝতে পারবে। তাহলে বলা হয়েছে বিইং পুর, গরিব হওয়ার কারণে হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। এখন খেয়াল করো তোমরা, এটা কিন্তু কোনো ক্লোজ না। এটা যদি কোনো ক্লোজ হতো তাহলে এটার ভিতরে কোনো না কোনো সাবজেক্ট থাকতো, কোনো সাবজেক্ট নাই। এরপরে খেয়াল করো, এখানে যে শব্দটা দেয়া আছে এটা কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এটাকে তোমরা কি বলতে পারো? পার্টিসিপল অথবা জিরান, যে কোনো একটা শব্দ বলতে পারো। যাই হোক, তো এটা কোনো ক্লোজ না, যার কারণে এটা আমরা অতিরিক্ত অংশ ধরলাম বাক্যের। তো এই যে হি একটা ভার্ব, ইজ একটা ভার্ব, সরি হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, অর্থাৎ এটা একটা সাবজেক্ট এবং এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি নাই, টুও নাই, অর্থাৎ ফাইনাইট ভার্ব। তো একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব যে সকল বাক্যে থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। যারা যারা সিম্পল সেন্টেন্স বলেছো তোমাদেরটা সঠিক হয়েছে। 4 নম্বর বাক্যটা একটু খেয়াল করো, হি সেড দ্যাট, তিনি বললেন যে হি ওয়াজ ইনোসেন্ট, সে হচ্ছে কি সৎ। একটু খেয়াল করো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, মাঝখানে কি আছে? দ্যাট, অর্থাৎ একটা কনজাংশন। আচ্ছা, এই সাবজেক্টের আগে কোনো অতিরিক্ত অংশ আছে? নাই। এই সাবজেক্টের আগে দ্যাট আছে, অর্থাৎ যদি কোনো সাবজেক্টের আগে কোনো কিছু না থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সেটা কি সিম্পল সেন্টেন্স। তো আমরা এটাকে একটা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি, কারণ সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে শুধু। আর এটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি। কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লোজ। আর যেহেতু এই সাবজেক্টের আগে একটা অতিরিক্ত অংশ আছে, সেক্ষেত্রে এটা একটা এই দ্যাট সহকারে এই পুরোটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ মিলে হচ্ছে কি একটা
কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ মিলে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ নট অনলি এ ডক্টর বাট অলসো এ প্রফেসর ইন এ কলেজ। খেয়াল করো, এই যে শব্দটা দেখতে পাচ্ছ নট অনলি আর বাট অলসো, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে তোমাদেরকে একটু আগে পড়িয়েছি। তো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে দেখো লেখা আছে বি ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড ইউ উইল সাকসিড। এখন এখানে দেখো, এখানে কিন্তু অ্যান্ড আছে, দুইটা ক্লোজের মাঝখানে অ্যান্ড আছে, সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে লেখা আছে টেল মি, আমাকে বলো, হোয়াট ইউ নো, তুমি কি জানো। টেল মি, আমাকে বলো, হোয়াট ইউ নো, তুমি কি জানো। এখন একটু খেয়াল করেছো, এই যে মাঝখানে যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু একটা, তোমরা দেখতে পাচ্ছ এই শব্দটা কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন এই টেল মি এই একটা ক্লোজ, ইউ নো এই একটা ক্লোজ, এই সাবজেক্টের আগে কি আছে, একটা ওয়ার্ড আছে, অর্থাৎ এই একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর টেল মি একটা প্রিন্সিপাল ক্লোজ। একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ মিলে কি হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং পুরো বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স। তো এই পুরো টেল মি হোয়াট ইউ নো, এটাই হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ ব্রিলিয়ান্ট বাট এনভিয়াস, সে ছিল মেধাবী কিন্তু অহংকারী। এই দেখো বাট কথাটা আছে, আমরা জানি যে কোনো বাক্যের মাঝখানে যদি অ্যান্ড বাট অর থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ইউ আর্ন মোর অ্যাজ ওয়েল অ্যাজ স্পেন্ড মোর, যেহেতু তুমি বেশি বেশি আয় করো, বেশি বেশি ব্যয় করতে পারো। এখন মাঝখানে কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। খেয়াল করেছো তোমরা, অ্যাজ ওয়েল অ্যাজ থাকা মানে হচ্ছে কি, অ্যাজ ওয়েল অ্যাজ থাকা মানে হচ্ছে এই বাক্যটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। 10 নম্বর বাক্যে লেখা আছে অ্যাজ ইউ আর এ টকেটিভ, যেহেতু তুমি একজন বাচাল, নান ক্যান লাইক ইউ, কেউ তোমাকে পছন্দ করে না। নান কিন্তু একটা সাবজেক্ট, ক্যান লাইক হলো ভার্ব, আর এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আর ভার্ব হচ্ছে কি আর। এই সাবজেক্টের আগে একটা অ্যাজ আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং। তো এই পুরো বাক্যটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ, যেহেতু এই সাবজেক্টের কোনো কিছু না, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ। তো একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ মিলে কি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা এই বাক্যটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি আমার প্রথম পার্টের যে এক্সাম্পলসগুলো আছে সেই এক্সাম্পলসগুলো দেখাবো, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ যে সেন্টেন্সগুলো তোমাদের দেখিয়েছি সেই সেন্টেন্সের উপর ভিত্তি করে তোমাদের আমি 10টি বাক্য দিয়েছি, এগুলো তোমাদের একবার রিভিশন করাই দিচ্ছি। লেখা আছে মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। তাহলে শুরু হয়েছে কি দিয়ে, মে দিয়ে, আর মে দিয়ে শুরু হলে আমরা জানি, ভালোভাবেই জানি যে সেই বাক্যটাকে বলা হয় অপটাটিভ সেন্টেন্স। সুতরাং এটা একটা অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স। পরের বাক্যও কিন্তু মে দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। দেখো, যদিও মে দিয়ে শুরু হয়েছে কিন্তু প্রশ্ন চিহ্ন থাকার কারণে এই বাক্যকে আমরা বলবো কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলবো, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। পরের বাক্যে দেওয়া আছে ডোন্ট। দেখো, ডো নট, নেভার, প্লিজ, কাইন্ডলি, মূল ভার্ব, লেট, এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় সেটাকে বলা হয় কি, ইম্পারেটিভ। সুতরাং এই বাক্যটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট ইউ লাইক নো মি, তুমি কি আমাকে চেনো না। দেখো, এখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এসেছে। যতবারই প্রশ্ন চিহ্ন আসবে তোমাদের দেরি করা দরকার নেই, সেটাকে বলবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে। 5 নম্বর বাক্যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। অলওয়েজ দিয়ে বাক্য শুরু হলে সেটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আই অ্যাম গোয়িং টু স্কুল বাই বাস, আমি বিদ্যালয়ে বাসের করে যাই। এখন আই অ্যাম গোয়িং টু স্কুল, খেয়াল করো তোমরা, এই বাক্যের শুরুটা হয়েছে সাবজেক্ট দিয়ে। আমরা জানি যে সাবজেক্ট দিয়ে শুরু হয় দুইটা বাক্য, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এই বাক্যের শুরুতে প্লিজ, কাইন্ডলি, ডু নট, নেভার, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, মে অথবা লং লিভ, কোনোটা এটার ভিতরে চিহ্ন নাই, এই জন্য এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স।
হাউ হোয়াট ইউ আর, কতটা খারাপ তুমি। এইখানে দেখো এই যে বিস্ময়সূচক চিহ্ন আছে, এই বিস্ময়সূচক চিহ্ন থাকার কারণে এই বাক্যটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। ব্রাভো, সাবাস, স্টুড ফাস্ট, তুমি প্রথম হয়েছো। তো এখানে ব্রাভোর পরেও কিন্তু একটা বিস্ময়সূচক চিহ্ন আছে। আমি তোমাদের বলেছিলাম একটা কনজাংশন থাকবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। তো কনজাংশন দেখতে পাচ্ছ এবং একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি কেম টু দ্য পার্টি। খেয়াল করো তোমরা, মানে চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, চেয়ারম্যান এবং সেক্রেটারি কিন্তু একজন ব্যক্তিকে বুঝিয়েছে, কেম টু দ্য পার্টি, অনুষ্ঠানে এসেছিল। তো এটা কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, আর বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হলে সেই বাক্যকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং শেষে আমাদের যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্যটা লেখা আছে সাবজেক্ট দিয়ে, হি নেভার টোল্ড মি লাই। এটা কিন্তু নেভার কিন্তু শুরুতে নাই, শুরুতে হচ্ছে সাবজেক্ট, এই কারণে এটাকে ইম্পারেটিভ বলতে পারবে না। এই বাক্যটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আসলে কি বলবো, অনেকক্ষণ যাবত তোমরা আমাদের ক্লাসগুলো দেখছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো আজকে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার এই ক্লাসটি দেখার জন্য। আমি সেন্টেন্স নিয়ে আর কথা বলবো না, তোমরা তোমাদের বই থেকে সেন্টেন্সগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা ভালোভাবে জানো, এবং সেই ইউটিউব চ্যানেলে তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করে দাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো যখনই আপলোড দিব তোমরা জেনে যাবে। তো তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। কি নামে? ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পেজের নামে। তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।